তো হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ট্রান্সলেশনের মডেল প্র্যাকটিস সেট, এবং এটা হচ্ছে প্র্যাকটিস সেট 2। এই প্র্যাকটিস সেটে আমরা 3 থেকে 4খানা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। যে ট্রান্সলেশনগুলোকে আমি তোমাদেরকে প্রথমত তো বাংলা থেকে ইংরেজিটা দেখাবই, এবং সেখানেও আমি আরও আলোচনা করব যে সেই ট্রান্সলেশনে যে বিবিধ বিষয়গুলো, অর্থাৎ কীভাবে আমরা টেন্সের স্ট্রাকচারগুলোকে দেখব, আমরা কিভাবে বাকি গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলোকে সঠিক করতে পারি, এবং একটার পর একটা প্র্যাকটিস সেটের মাধ্যমে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সামগ্রিকভাবে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই যে ট্রান্সলেশনের যে ক্লাসটা তোমরা দেখতে চলেছো, এই ক্লাসটাতে সম্ভবত আমাদের কাছে 4টে ট্রান্সলেশন আছে, 1, 2, 4 এই সেটে। তো এই যে 4টে ট্রান্সলেশন আমরা দেখতে পাচ্ছি, এই 4টে ট্রান্সলেশনই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ট্রান্সলেশন। আমি আবার এই ক্লাসের শুরুতে এটা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের WBPSC যে ধরনেরই ট্রান্সলেশন জিজ্ঞাসা করুক না কেন, একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, যে ধরনেরই ট্রান্সলেশন তারা জিজ্ঞাসা করুক না কেন, তাতে একটা বিষয় কিন্তু আমরা লাস্ট 5 বছরে খুব কমন দেখতে পাই। সেটা কি? সেটা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন বেঙ্গলি ক্লাসিক থেকে প্রশ্ন করছে, বেঙ্গলি ক্লাসিক বা বেঙ্গলি নভেল থেকে প্রশ্ন করছে, বা কোনো পিস অফ আর্ট থেকে প্রশ্ন করছে। ঠিক আছে? অর্থাৎ যে ধরনের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা, কিংবা সেই সমস্ত লেখা যে লেখাগুলো অনেক মানুষ পড়েছেন এবং বিভিন্ন নামকরা পত্রিকাতেও হয়তো প্রকাশ পেয়েছে। তো সেই ধরনের জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা এবং আজকের আমাদের এই তোমাদের সামনে ট্রান্সলেশনটা নিয়ে আসা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো এবার দেখো, প্রথম যে প্যাসেজটা আমাদের সামনে রাখা হয়েছে, সেই প্যাসেজটাতে ঠিক কী বলা হচ্ছে। প্যাসেজ 1, প্যাসেজ 1-এ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেটা যে শুধুমাত্র প্যাসেজ 1কে নিয়ে আলোচনা করব তা নয়, আমরা 4টে প্যাসেজ এবং ভবিষ্যতে যত প্যাসেজ আমরা করব সেই সব প্যাসেজ নিয়েই কিন্তু একটা সামগ্রিক আলোচনা করব। সেই আলোচনাটা কি? সেটা হচ্ছে একটা নিয়ম। নিয়মটাই বা কি? নিয়মটা যেটা তোমাদেরকে সুমিত স্যার বলে থাকেন, যে যখন তোমরা এক্সাম দেবে বা যখন তোমরা প্র্যাকটিস করবে যে কোনো প্যাসেজ, সেটা প্রেসি হোক, ট্রান্সলেশন হোক, যে কোনো কিছুই হোক না কেন, মেন যে প্রশ্নটাকে তোমাকে 2 থেকে 4 বার এবং বড় জোর 5 বার এই রুলটা কিন্তু ফলো করতে হবে, পড়তে হবে তোমাকে। ঠিক আছে? তো এই বিষয়টাকে আমরা এখানে একটু দেখব। তো প্যাসেজটাকে আমরা প্রথমে একটু পড়ে নিই। প্যাসেজে বলা হচ্ছে, শীতের সকাল, জানলার কাছে জমে উঠেছে শিশির, মা আজ একটু দেরিতে উঠেছেন, ঘর জুড়ে এখনো কুয়াশার মতো ঘুমের আচ্ছাদন, আমি চুপচাপ চাদর মুড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দূরে মাঠের ধারে একজন চাষি হাল চষছে, তার কাঁধে গামছা, গরুগুলো ধীরে ধীরে চলছে। একটা গাছের ডালে একটি পাখি এসে বসলো, তার ডাক কুয়াশার নিস্তব্ধতা ভেদ করে যেন সকালের নতুন সুর এনে দিল। আমি চোখ বন্ধ করে শুনতে লাগলাম। এই সব মুহূর্তই যেন দিনের সবচেয়ে শান্ত মুহূর্ত। এবার এই যে জিনিসটা পড়লাম, এইটাকেই যখন আমরা 2 থেকে 5 বার পড়বো, আমরা কি কি পাচ্ছি? আমরা প্রথমে জানতে পারবো যে এই ট্রান্সলেশনটা আসলে কোন আঙ্গিকটা আমাদের কাছে রাখছে, বা যদি দেখতে চাই সেটা হচ্ছে কোন জনরা, অর্থাৎ এটা বিষয়টা কি। তো আমরা বুঝতে পারছি ট্রান্সলেশনের বিষয়টা আসলে এখানে শীতের সকাল সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই কনসেপ্টটা যেই মুহূর্তে জেনে গেলাম, আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে এই ধরনের ভোকাবুলারিকে ব্যবহার করতে হবে, অর্থাৎ শব্দ ভাণ্ডারকে। এই কারণেই যখন ট্রান্সলেশনগুলোকে আমরা 3 to 5 টাইমস পড়ি, আমরা ট্রান্সলেশনটা কীভাবে লিখব সেটা সম্পর্কে আমাদের একটা আয়ত্ত এসে যায়। এবার আমি তোমাদেরকে পরের যে পার্টটা রয়েছে, যেখানে আমি লাইন বাই লাইন তোমাদের জন্য ট্রান্সলেশনটা নিয়ে এসেছি, অর্থাৎ এই প্যাসেজটাকে লাইন বাই লাইন তোমাদেরকে করা হয়েছে। তো চলো আমরা তাহলে এটা একটু দেখে নিই। ঠিক আছে? তো চলো এটাকে একটু দেখে নেওয়া যাক। তো সেক্ষেত্রে আমরা যদি লাইন বাই লাইন ট্রান্সলেশনের দিকে যাই, তাহলে আমরা প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শীতের সকাল। এটা একদম প্রথম লাইন যেটা তোমাদের সামনে রাখা রয়েছে। তো শীতের সকাল এখানে দেখতে পাচ্ছি। তো এইটাকে আমরা কিভাবে করতে পারি? উইন্টার মর্নিং, একদম খুব সহজ ভাষায়, উইন্টার মর্নিং, শীতের সকাল। জানালার কাছে জমে উঠেছে শিশির। এখানে কিছু স্পেলিং মিস্টেক টুকটাক থাকতে পারে, কিন্তু তুমি বুঝতে পারছো কিনা দেখে নেবে।
জানালার কাঁচে জমে উঠেছে শিশির। অর্থাৎ কি জমে উঠেছে? শিশির জমে উঠেছে। তো শিশিরের ইংরেজিটা হচ্ছে ডিউ ড্রপস। ডিউ মানে শিশির, আর শিশির বিন্দু যদি কোথাও কখনো আসে শিশির বিন্দু, তাহলে ডিউ, ডিউ ড্রপ, ঠিক আছে? তো তাহলে ডিউ হ্যাজ গ্যাদার্ড অন দ্য উইন্ডো গ্লাস, ডিউ হ্যাজ গ্যাদার্ড অন দ্য উইন্ডো গ্লাস। মা আজ একটু দেরিতে উঠেছেন। তো মাদার woke up a little late today। তো একটু দেরিতে এই জিনিসগুলোকেই পড়তে হবে। একটু দেরিতে আর লিটল লেট, এই যে এই পার্টটা, ঠিক আছে? আর একটু দেরিতে উঠেছেন, আর ওয়েক আপ, ঘুম থেকে ওঠাটাকে আমরা বলা হয় ওয়েক আপ। ওয়েক আপ, এবার এই ওয়েক আপের ব্যাপারটা কি, যখন আমরা পাস্টে রাখছি তখন আমরা ওয়াক করে দিচ্ছি, তখন আমরা ওয়াক করছি, ওয়াক আপ, ঠিক আছে? চলে আসছি, ঘর জুড়ে এখনো কুয়াশার মতো ঘুমের আচ্ছাদন। এটাকে আমরা কিভাবে করব? ঘর জুড়ে এখনো কুয়াশার মতো ঘুমের আচ্ছাদনটাকে, দ্য হোল হাউস ইজ স্টিল wrapped ইন আ ফগ লাইক স্লাম্বার। আচ্ছা, ঘুমের আচ্ছাদন সেটা কিসের মতো? কুয়াশার মতো। তো ফগ লাইক, ফগ হচ্ছে কুয়াশার ইংরেজি শব্দ, তো ফগ লাইক যদি আমরা করি, আর আচ্ছাদন হচ্ছে স্লাম্বার, ঠিক আছে? তো হোল হাউস ইজ স্টিল র্যাপড। এই র্যাপড মানে হচ্ছে পুরো জড়িয়ে আছে, কোনো কিছুকে র্যাপিং করা, ঠিক আছে? এই জিনিসটা এইভাবে হবে, ওকে? এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমি চুপচাপ চাদর মুড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। তো আমি চুপচাপ, এইটা কিভাবে করব? তো চুপচাপ ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি সাইলেন্টলি। তো সাইলেন্টলি আই র্যাপড মাই শল অ্যান্ড স্টুড অন দ্য ভেরান্দা। অর্থাৎ বারান্দাকে ইংরেজিতে আমরা সাধারণত ভেরান্দা বলে থাকি, আর চাদর মুড়িয়ে, চাদরটাকে ক্লোথসও বলতে পারতাম, বাট শালটা দিলে ঠিকঠাক লাগে। তো আই র্যাপড মাই শাল অ্যান্ড স্টুড অন দ্য বারান্দা। তো এই শাল কিন্তু সেই শাল যেটা আমরা বাঙালিরা ব্যবহার করি। চলে আসছে এর পরেরটাতে, দূরে মাঠের ধারে একজন চাষি হাল চষছে। তো দূরে মাঠের ধারে, আগে এই পার্টটাকে একটু দেখতে হবে। তো ফার অফ আ ফার্মার ওয়াজ প্লাউইং নিয়ার দ্য ফিল্ডস এজ। এজ মানে হচ্ছে কোনো কিছু ধার, ঠিক আছে? ধরো আমি এখানে একটা জিনিস এঁকে দেখাচ্ছি, এই ধরো একটা রাস্তা, তো এই যে রাস্তাটা, এখানে ধান আছে, এখানে ধান আছে, এই পার্টটাকে আমরা মোটামুটিভাবে এজ বলতে পারি। আর প্লাউইং মানে কোনো কিছুকে চাষ করা, চষা মানে হাল চালানো, ওই হাল চালানোটাকেই প্লাউইং বলি, কারণ হাল ইংরেজিটাই হচ্ছে PLOUGH, ঠিক আছে? এটা হাল। চলে আসছি তার পরের লাইনটাতে, তার কাঁধে গামছা, গরুগুলো ধীরে ধীরে চলছে। আবার বলি, তার কাঁধে গামছা, গরুগুলো ধীরে ধীরে চলছে। তো টাওয়েল ওয়াজ অন হিজ শোল্ডার। একটা টাওয়েল তার কাঁধে রয়েছে। এই গামছাটাকে তুমি যদি ভাবো, অনেকের প্রশ্ন থাকে, স্যার গামছাকে কি টাওয়ালই লিখবো নাকি গামছাকে গামছা লেখা যায়? অ্যাকচুয়ালি যদি আমরা গামছাকে গামছাও লিখি, এটাকে গামোছা এই ভাষায় লিখতে হয় মোস্টলি। তো যদি লেখা যেতে পারে তাতে ভুল ধরার কথা নয়, ঠিক আছে? অ্যান্ড গরুগুলো ধীরে ধীরে চলছে, দ্য অক্সেন ওয়াকড স্লোলি, ঠিক আছে? এরপরে কি, হঠাৎ গাছের ডালে একটি পাখি এসে বসলো। হঠাৎ একটি গাছের ডালে পাখি এসে বসলো, সেটা কিভাবে করব? সাডেনলি আ বার্ড পার্চড অন আ ট্রি ব্রাঞ্চ। সাডেনলি অর্থাৎ হঠাৎ একটা পাখি গাছে এসে বসলো। এই পার্চড মানে হচ্ছে উড়ে এসে বসা, সেটাকে আমরা পার্চিং বলি, ঠিক আছে? এরপরে এই ওয়ার্ডগুলোকে কিন্তু ভোক্যাবসে তুলে নেবে। এরপরে বলা রয়েছে, তার ডাক কুয়াশার নিস্তব্ধতা ভেদ করে যেন সকালে নতুন সুর এনে দিল। তার ডাক কুয়াশার নিস্তব্ধতা ভেদ করে যেন সকালে নতুন সুর এনে দিল। কিভাবে করব? ইট কল পিয়ার্স দ্য মিস্টি সাইলেন্ট। ওকে, পিয়ার্স মানে ভেদ করে, যেটা রয়েছে নিস্তব্ধতা ভেদ করে। নিস্তব্ধতা কিভাবে? মিস্টি সাইলেন্স, এটাকে ভেদ করে ব্রিঙ্গিং আ ফ্রেশ মেলোডি টু দ্য মর্নিং। সকালে একটা সুন্দর রিদম নিয়ে এলো। এর পরের লাইন হচ্ছে, আমি চোখ বন্ধ করে শুনতে লাগলাম। অর্থাৎ এটা সে একটা পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো আই ক্লোজড মাই মাইস, ক্লোজড অর্থাৎ আমি চোখ বন্ধ করলাম, অ্যান্ড লিসেন্ড আমি শুনলাম। এবার এখানে যদি তোমার মনে হয় যে এটাকে কিপ লিসেনিং করতে পারি বা কেপ্ট লিসেনিং, সেটাও হবে।
ঠিক আছে, এখানেও এটা সেন্স ওয়াইজ ভুল হবে না। এবং আমরা এটা যদি লাস্ট লাইনটা দেখি, সেটা হচ্ছে এইসব মুহূর্তই যেন দিনের সবচেয়ে শান্ত মুহূর্ত, অর্থাৎ দিস মোমেন্টস ফেল্ট লাইক দ্য কামেস্ট পার্ট অফ দ্য ডে। দিস মোমেন্টস ফেল্ট লাইক দ্য কামেস্ট পার্ট অফ দ্য ডে। এই মুহূর্তই যেন দিনের শান্ত মুহূর্ত। এই শান্তটাকে আমরা কাম করতে পারি। আবার অনেকে যদি ভাবো যে সেরেনিক লিখবে, খুব একটা কিছু ভুল হবে না, ঠিক আছে। এখানে আমি তোমাদের সুবিধার্থে বাংলা থেকে ইংরেজি প্যাসেজটা দিয়ে দিয়েছি। শিশির হচ্ছে ডিউ, আচ্ছাদন র্যাপিং, হাল চষা টু প্লাউ, গামছা ট্র্যাডিশনাল টাওয়েল, নিস্তব্ধতা হচ্ছে সাইলেন্স, কুয়াশা হচ্ছে ফগ বা মিস্ট, পাখি হচ্ছে বার্ড, ডাল হচ্ছে ব্রাঞ্চ, সুর হচ্ছে টিউন বা মেলোডি। ওকে, তো এই ছিল আমাদের প্যাসেজ 1। তো চলে আসছি প্যাসেজ 2-তে। চলো প্যাসেজ 2টা দেখে নেওয়া যাক। এবার যদি আমরা প্যাসেজ 2-তে আসি, তাহলে আমরা কি দেখতে পাবো তোমাদেরকে একবার পড়ে শোনাই। প্রথমে এখানে বলা রয়েছে, বিকেলের আলোয় ছাদটা যেন সোনালি হয়ে উঠেছিল। এটা প্রথম লাইন। তারপরে বলা রয়েছে, আমি একা বসেছিলাম, হাতে পুরনো চিঠিগুলো, বাতাসে হালকা শীত, আর সেই চিঠিগুলোর কাগজে আজও বা এখনো মার গন্ধ লেগে আছে। চিঠিগুলোতে মায়ের হাতের লেখা, গোলাপি কালিতে লেখা যত্নের শব্দ। এক একটা লাইন পড়লেই মনে হয় মা যেন পাশে বসে আছে। মাঝে মাঝে কাগজটা চোখে লাগিয়ে নিই, যেন সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসে। কাগজের পাতায় শুধু কথা নয়, সেগুলো যেন মনে গেঁথে থাকা জীবনের টুকরো। তো এখানে আমরা বুঝতে পারছি কোনো একজন রাইটার নস্টালজিক ফিল করছেন, এবং এখানে তার মায়ের কথা বলা হচ্ছে। তো তাহলে শুরুতেই যখন আমরা সেন্স ডেভেলপমেন্ট করে ফেললাম, তখনই কিন্তু আমাদের ভোকাবুলারিটা স্ট্রং হয়ে যাবে। আমি সবসময় বলি যে যেটা পড়বে বা যেটা লিখবে সেটাকে 2-3 বার পড়া খুব জরুরি। তো এইটা থেকে পড়েই বুঝতে পারছি যে এইটা এবার কিন্তু আগের প্যাসেজটার থেকে একটু আলাদা। এখানে একটা নস্টালজিয়ার কথা শেয়ার করা হচ্ছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক প্যাসেজ 2টাকে আমরা কিভাবে করব। দেখো, এখানে লাইন বাই লাইন ট্রান্সলেশনটা তোমাদের সামনে রয়েছে। তো দেখো, এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিকেলের আলোয় ছাদটা যেন সোনালি হয়ে উঠেছিল। অর্থাৎ বিকেলের আলোয় ছাদটাতে একটা গোল্ডেন রে পড়েছে বা গোল্ডেন আভা। এবার ছাদের রংটা তো আর সোনালি নয়। এই কমন সেন্সটা কিন্তু আমাদের সকলকে রাখতে হবে যে এখানে সেই সূর্যের যে অস্ত যাচ্ছে বা সেই আভাটা, সেই আভাটা। তো দ্য রুফটপ মানে হচ্ছে ছাদের মাথাটা, অর্থাৎ আমাদের যেটা ছাদ। সিমড গোল্ডেন ইন দ্য ইভিনিং লাইট, রুফটপকে ইভিনিং লাইটে খুব গোল্ডেন লাগছিল। ঠিক আছে, রুফটপকে ইভিনিং লাইটে গোল্ডেন লাগছিল। এরপরে কি, আমি একা বসেছিলাম, হাতে পুরনো চিঠিগুলো। আমি একা বসেছিলামটাকে আমরা যদি টেন্সের ক্ষেত্রে দেখি, এটা পাস্ট। ঠিক আছে, আমরা যদি টেন্সের ক্ষেত্রে দেখি তো দিস ইজ পিওর পাস্ট। তো এখানে আমি বসেছিলামটা কিভাবে লিখি আমরা, আই সেট অ্যালোন। তাহলে আমি একা বসেছিলামটাতে সিটটা হয়ে যাবে স্যাট। আমাদেরকে এটার পাস্ট ফর্মটা ইউজ করতে হবে। তাহলে আই স্যাট অ্যালোন হোল্ডিং ওল্ড লেটার্স ইন মাই হ্যান্ড। হাতে ছিল পুরনো চিঠিগুলো। ওল্ড লেটার, হোল্ডিং মানে হচ্ছে ধরে থাকা। ঠিক আছে, এরপরে হচ্ছে বাতাসে হালকা শীত। তোমার লাইট চিল হাং ইন দ্য এয়ার। আর লাইট চিল মানে চিল ব্যাপারটাই মানে হচ্ছে একটা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি। তোমার লাইট খুব মৃদুমন্দ একটা হালকা শীত আমাদের মধ্যে রয়েছে। তোমার লাইট চিল হাং ইন দ্য এয়ার। ঠিক আছে, বাতাসে আমরা দেখতে পাচ্ছি, বাতাসে বহিছে শীত। চলে আসছি এর পরের পার্টটাতে। তো এবার যদি আমরা দেখি, এর পরের লাইনটা হচ্ছে, আর সেই চিঠিগুলো কাগজে এখনো মার গন্ধ লেগে আছে। তো অ্যান্ড দোজ লেটার্স স্টিল ক্যারি দ্য সেন্ট অফ মাদার, বা দ্য এসেন্স অফ মাই মাদার করা যেতে পারে, এসেন্স করতে পারো। ঠিক আছে, সেই চিঠিগুলোর কাগজে এখনো মার গন্ধ লেগে আছে। অ্যান্ড দোজ লেটার্স স্টিল ক্যারি দ্য সেন্ট অফ মাদার। চিঠিগুলোতে মায়ের হাতের লেখা, গোলাপি কালিতে লেখা যত্নের শব্দ। চিঠিগুলোতে মায়ের হাতের লেখা, গোলাপি কালিতে লেখা যত্নের শব্দ।
তো মাদার্স হ্যান্ডরাইটিং অন দ্য লেটার্স, মাদার্স হ্যান্ডরাইটিং অন দ্য লেটার্স, ওয়ার্ডস রিটেন ইন পিঙ্ক উইথ কেয়ার। একদম ভেঙে ভেঙে, এটা সহজ লাইন। এরপরে বলা রয়েছে এক একটা লাইন পড়লেই মনে হয়, এক একটা লাইন পড়লেই মনে হয় মা যেন পাশে বসে আছে। বুঝতেই পারছো প্রত্যেকটা লাইনে কিন্তু নস্টালজিয়া জড়িয়ে আছে, সুতরাং খুব ভেবে চিনতে কিন্তু এই লাইনগুলো লিখতে হবে এই ধরনের কাজে যদি আমাদেরকে নম্বর পেতে হয়। ঠিক আছে, খুব ভেবে চিনতে লিখতে হবে এই লাইনগুলো। তো কি বলা হচ্ছে, এভরি লাইন ফিলস লাইক শি ইজ সিটিং রাইট বিসাইড মি। অর্থাৎ প্রত্যেকটা লাইনই এটা বুঝিয়ে দিচ্ছে যে সে হয়তো, প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিচ্ছে সে হয়তো আমার পাশে বসে আছে। এটাকে সহজভাবে কীভাবে লিখলাম, এভরি লাইন অর্থাৎ প্রত্যেকটা লাইন ফিলস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লাইক শি ইজ সিটিং রাইট বিসাইড মি। এবার মা পাশে বসে আছেন এটাকে প্রেজেন্টেই করতে হবে, কারণ ওটাও ফিল করছে। এরপরে কি বলা রয়েছে, মাঝে মাঝে কাগজটা চোখে লাগিয়ে নিই, মাঝে মাঝে কাগজটা চোখে লাগিয়ে নিই। ঠিক আছে, তো সামটাইমস আই প্রেস দ্য পেপার টু মাই আইস, বা আই টাচ দ্য পেপার টু মাই আইসও হতে পারে। তোমরা নিজেদের মতো করেও কিন্তু লিখবে, ঠিক আছে। তো মাঝে মাঝে কাগজটা চোখে লাগিয়ে নিই, খুব সুন্দর একটা লাইন। তো দেখো এখানেও কিন্তু আমরা এটা বুঝতে পারছি ক্লিয়ারলি যে আই প্রেস দ্য পেপার টু মাই আইসও করতে পারি, বা আই হোল্ড দ্য পেপার টু মাই আইসও করতে পারি। এরপরে বলা রয়েছে যেন সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসে, অ্যাজ ইফ দোজ ওল্ড ডেজ রিটার্ন। যেন সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসে। ঠিক আছে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, দোজ ওল্ড ডেজ রিটার্ন যদি ফিরে আসে। কাগজের পাতায় লেখা শুধু কথা নয়, এই পার্টটা কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, এই পার্টটাকে বারবার প্র্যাকটিস করবে। এই ধরনের নস্টালজিক লেখা টেখা বেশ কঠিন হয়, আমি তোমাদের ভবিষ্যতেও আরও করাবো, অসুবিধা নেই। তো ওয়ার্ডস রিটার্ন ইজ নট জাস্ট ওয়ার্ডস, অর্থাৎ যেটা লেখা আছে, যে বিষয়টা লেখা আছে সেটা শুধুমাত্র কিন্তু শব্দের খেলা নয়। ঠিক আছে, সেটাই এখানে বলা রয়েছে। এরপর তাহলে কি, সেগুলো মনে গেঁথে থাকা জীবনের টুকরো, দে আর ফ্র্যাগমেন্টস অফ লাইফ এজড ইন মেমোরি। অর্থাৎ সেগুলো মনের মধ্যে জমে থাকা, মনের মধ্যে গেঁথে থাকা পার্ট অফ লাইফ, দে আর ফ্র্যাগমেন্টস অফ লাইফ একড বা এজড ইন মেমোরি। ঠিক আছে, বা কানেক্টেড ইন মেমোরি তোমরা করতে পারো। আমি তোমাদের জন্য এখানে দুটো একটা করে ওয়ার্ড কেন এক্সট্রা আনি, যাতে তোমরা সেই ওয়ার্ডগুলো দিয়ে না নিজেদের ভোকাবুলারিটাকে বাড়াতে পারো। এখানে চাইলে আমি এর থেকেও সহজ শব্দ দুটো একটা ব্যবহার করতে পারি, কিন্তু তাহলে আর করানোর কি মানে, তাই না? এইখানেই দুটো একটা ওয়ার্ডগুলো লিখতে থাকলে তবেই না চাকরিটা আরও এগিয়ে আসবে, এই কারণে। তো চলো এবার তাহলে ভোকাবুলারি সেকশনটা আমরা একটু দেখে নিই। সো এরপরে ভোকাবুলারি সেকশনটাকে একবার তোমাদের ঝালিয়ে দিই। এখানে বলা রয়েছে ছাদকে আমরা রুফটপ বলতে পারি, গোলাপি কালিতে উইথ ন্যাচারালি পিঙ্ক ইঙ্ক। টুকরো হচ্ছে ফ্র্যাগমেন্ট বা পিস। গেঁথে থাকা হচ্ছে এমবেডেড। তোমরা তো জানোই যে কোনো কিছুর ওপর যখন কোনো কিছু আমরা গেঁথে গেঁথে লিখি সেটাকে এমবেড করা হয়। চিঠি হচ্ছে লেটার। ওকে, তো এই ছিল একটা খুব সুন্দর নস্টালজিক প্যাসেজ, যে প্যাসেজটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। চলে আসছি এরপরে প্যাসেজ 3-তে। প্যাসেজ 3টা খুব সুন্দর একটা প্যাসেজ। হোপফুলি প্যাসেজ 3 তোমাদের সকলের কাছেই ভিজিবল। ওকে, প্যাসেজ 3 সকলের কাছেই ভিজিবল। একটু পড়ে দিই তাহলে প্যাসেজ 3টা, দেখে নেওয়া যাক। তো কি বলা রয়েছে প্যাসেজ 3-তে, আমার ছোটবেলার শহরটা এখন অনেক বদলে গেছে। আগে যেখানে মাঠ ছিল এখন সেখানে বড় বড় দালান উঠেছে। চায়ের দোকানটার জায়গায় এখন একটা শপিং মল। কিন্তু সেই পুরনো সময়টা আমি ভুলিনি। স্কুল থেকে ফেরার পথে যে পথ দিয়ে যেতাম এখনও মাঝে মাঝে সেই পথ দিয়ে হাঁটি। পুরনো যে গাছটা যার ছায়ায় আমরা বসতাম আজও আছে, শুধু একটু নিচু হয়ে গেছে বয়সে। অনেক সময় অনেক কিছু পাল্টে দেয়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় মনের গভীরে। আবার একবার পড়ে দিচ্ছি, আমার ছোটবেলার শহরটা এখন অনেক বদলে গেছে। আগে যেখানে মাঠ ছিল এখন সেখানে বড় বড় দালান উঠেছে। চায়ের দোকানটার জায়গায় এখন একটা শপিং মল। কিন্তু সেই পুরনো সময়টা আমি ভুলিনি। স্কুল থেকে ফেরার পথে যে পথ দিয়ে ফিরতাম এখনও মাঝে মাঝে সেই পথ দিয়েই হাঁটি। পুরনো সেই গাছটা যার ছায়ায় আমরা বসতাম আজও আছে, শুধু একটু নিচু হয়ে গেছে। অনেক সময় অনেক কিছু পাল্টে দেয়, বা সময় অনেক কিছু পাল্টে দেয়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় মনের গভীরে। তো এই হচ্ছে আমাদের ট্রান্সলেশনটা। এটাকেও আমরা 2 থেকে 5 বার পড়বো যখন আমরা নিজেরা প্র্যাকটিস করবো বাড়িতে। ওকে, তো চলো তাহলে দেখে নেওয়া যাক লাইন বাই লাইন। ওকে, তো এখানে বলা রয়েছে
আমার ছোটবেলার শহরটা এখন অনেক বদলে গেছে। অর্থাৎ এখানেও আমরা একটা কাইন্ড অফ স্মৃতিচারণা দেখতে পাচ্ছি। তো কি বলা হচ্ছে, দ্য টাউন অফ মাই চাইল্ডহুড, আমার ছোটবেলাকার যে শহর, দ্য টাউন অফ মাই চাইল্ডহুড হ্যাজ চেঞ্জড আ লট নাও, দ্য টাউন অফ মাই চাইল্ডহুড হ্যাজ চেঞ্জড আ লট নাও। ওকে, হ্যাজ চেঞ্জড অর্থাৎ এটাকে আমরা কি করলাম, প্রেজেন্ট পারফেক্টে করলাম, যেটা সদ্য সবেমাত্র চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার দেখো লাইন বাই লাইন ট্রান্সলেশন তো বেশ ভালো করেই চলছে। তাহলে তার পরের লাইনটা কি দেখছি, আগে যেখানে মাঠ ছিল এখন সেখানে বড় বড় দালান উঠেছে। আগে যেখানে মাঠ ছিল এখন সেখানে বড় বড় দালান উঠেছে। তাহলে আমরা আগের পার্টটাকে রাখি, ওয়্যার ওয়ান্স দেয়ার ওয়্যার ওপেন ফিল্ডস, মানে যেখানে একসময় মাঠ ছিল, ওপেন ফিল্ডস, টল বিল্ডিংস নাও স্ট্যান্ডস। আচ্ছা, অনেকে বলতে পারো স্যার এখানে স্ট্যান্ডস কেন হচ্ছে না, স্ট্যান্ডস হবে না, কারণ এখানে বিল্ডিংস করেছি। ঠিক আছে, তো আগে যেখানে মাঠ ছিল সেখানেই আজ দালান। ওকে, তো এর পরের পার্টটা একটু দেখবো, চলে এসেছে পরের পার্টটা। তো দেখো, চায়ের দোকানটার জায়গায় এখন একটা শপিং মল, চায়ের দোকানটার জায়গায় এখন একটা শপিং মল, অর্থাৎ কারো কিছু জায়গায়, তো শপিং মল হ্যাজ টেকেন দ্য প্লেস অফ দ্য ওল্ড টি শপ। তো শপিং মল কোন জায়গাটা নিল, হ্যাজ টেকেন দ্য প্লেস, জায়গা নিল, হ্যাজ টেকেন দ্য প্লেস অফ দ্য ওল্ড টি শপ, ওল্ড টি শপ, ওল্ড টি শপের জায়গাটা নিয়ে নিল। ওকে, চলো দেখে নি পরে। সো দেখো এইখানটাতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টেন্সটাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে শপিং মল হ্যাজ টেকেন দ্য প্লেস অফ দ্য ওল্ড টি শপ, অর্থাৎ হ্যাজ টেকেন দ্য প্লেস। ওকে, তো এরপরে দেখো, কিন্তু সেই পুরনো সময়টা আমি ভুলিনি, কিন্তু সেই পুরনো সময়টা আমি ভুলিনি, কিভাবে হবে, বাট আই হ্যাভ নট ফরগটেন দোজ ওল্ড টাইমস, বাট আই হ্যাভ নট ফরগটেন, অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে আসলে আমাদের সেন্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে এবং আমরা কিভাবে এটাকে ওইভাবে করার চেষ্টা করছি যেখানে কিনা আমরা টেন্সের সাথে তাদের যে সময়কালটা আছে তার সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রাখছি। অর্থাৎ পুরনো সময়টা আমি ভুলিনি, অর্থাৎ সেই ওল্ড টাইমস, এটা কিন্তু একটা পাস্টের কথা বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্টে এটা করা হচ্ছে। দেখো প্রেজেন্ট পারফেক্টে কিন্তু এটাকে করা হচ্ছে, বাট আই হ্যাভ নট ফরগটেন দোজ ওল্ড টাইমস। ঠিক আছে, এর পরের পার্টটা একটু দেখি। স্কুল থেকে ফেরার পথে যে পথ দিয়ে যেতাম এখনো মাঝে মাঝে সে পথ দিয়েই হাঁটি। স্কুল থেকে ফেরার পথে যে পথ দিয়ে যেতাম এখনো মাঝে মাঝে সেই পথ দিয়েই হাঁটি। তাহলে এটা কিভাবে হবে, আই স্টিল ওয়াক, অর্থাৎ আমি এখনো হাঁটি, দ্যাট সেম রোড, এখনো সেম রোড দিয়েই হাঁটি, আই ইউজ টু টেক আফটার স্কুল। খুব সহজভাবে করলাম, তো এই প্র্যাকটিসগুলো দেখতে দেখতেই কিন্তু তুমিও করতে পারবে। অর্থাৎ আই স্টিল ওয়াক দ্যাট সেম রোড, আমি এখনো সেই রাস্তাটা দিয়েই হাঁটি, আই ইউজ টু টেক আফটার স্কুল, যেটাকে আমি কিনা স্কুলের পরে নিতাম, আই ইউজ টু টেক আফটার স্কুল। আর ইউজ টু কথাটাকে প্রত্যেকে দেখবে, ইউজ টু কথাটা আমরা কখন ব্যবহার করি, কোনো কিছুর হ্যাবিট বোঝাতে, হ্যাবিট, আর সেই হ্যাবিটটাও কোনো অতীতের, পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজ টু কথাটাকে কিন্তু ব্যবহার করি। এইটা তোমাদেরকে এখনই বলে দিলাম, এটা কিন্তু মাথায় রাখবে, পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজ টু কথাটা ব্যবহার করি। ওকে, আশা করি বোঝা গেছে। এর পরের পার্টটা দেখো, পুরনো সেই গাছটা যার ছায়ায় আমরা বসতাম আজও আছে। পুরনো সেই গাছটা যার ছায়ায় আমরা বসতাম আজও আছে। তো পুরনো সেই গাছটা, দ্যাট ওল্ড ট্রি, এবার এখানে দ্যাট কেন দিয়েছে, কারণ এই গাছটাকে না মেনশন করে দিয়েছে যে দ্যাট ওল্ড ট্রি, তো তাই পুরনো সেই গাছটা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি দাঁড়াচ্ছে তাহলে, দ্যাট ওল্ড ট্রি আন্ডার হুজ শেড উই ইউজ টু সিট স্টিল স্ট্যান্ডস, অর্থাৎ আন্ডার হুজ শেড, যার শেডের নিচে আমরা বসতাম, অর্থাৎ যার ছায়া তলে আমরা বসতাম, সেই যে গাছটা, সেই গাছটা এখনো দাঁড়িয়ে আছে, শুধু একটু নিচু হয়ে গেছে বয়সে, জাস্ট আ বিট বেন্ট উইথ এজ, জাস্ট আ বিট বেন্ট উইথ এজ, শুধু একটু নিচু হয়ে গেছে। অর্থাৎ বয়সের সাথে সাথে যে গাছের যে মানে প্রত্যেকটা জিনিসই তো নেমে যায়, বুঝতেই পারছো তোমরা, সেই নিচুটা হয়ে গেছে, জাস্ট আ বিট বেন্ট উইথ দ্য এজ, বা দ্য এজও করতে পারো,
বেন্ট মানে হচ্ছে বেঁকে যাওয়া। তো অনেক সময় বা সময়, সময় অনেক কিছু পাল্টে দেয়, সময় অনেক কিছু পাল্টে দেয়। টাইম চেঞ্জেস মেনি থিংস, টাইম চেঞ্জেস মেনি থিংস। এটা একদম সিম্পল ব্যাপার, এটা ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল লাইন বলে এটাকে আমরা ওইভাবেই করলাম যে সময় অনেক কিছু পাল্টে দেয়, ঠিক আছে, ইউনিভার্সাল। তো টাইম চেঞ্জেস মেনি থিংস, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় বা কিছু স্মৃতি থেকে যায় মনের গভীরে, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় মনের গভীরে। এটা কি করে করব? বাট সাম মেমোরিজ স্টে ডিপ ইন দ্য হার্ট, কিন্তু কিছু স্মৃতি, সাম মেমোরিজ করব, স্টে ডিপ ইন দ্য হার্ট। ওকে, এইভাবে আমরা কমপ্লিট করব হচ্ছে আমাদের এই প্র্যাকটিস সেটটা। তো এবার দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে ভোকাবুলারি সেকশনটা, ভোকাবুলারি সেকশনটা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? ভোকাবুলারি সেকশনটাকে একটু ভালো করে বুঝতে হবে। চলো দেখে নেওয়া যাক ভোকাবুলারি সেকশনটা। এখানে বলা হচ্ছে দালান। এবার যে কোনো ধরনের দালানকেই আমরা না বিল্ডিং বলতে পারি, ছায়াকে শেড বলতে পারি, পাল্টে যাওয়াকে চেঞ্জ বলতে পারি, গাছকে ট্রি বলতে পারি, আর গভীরকে ডিপ বলতে পারি। এরকম একটা বেসিক ভোকাবুলারিও তোমাদের জন্য দিয়ে দিলাম। চলে আসছি তাহলে আমাদের প্যাসেজ 4-এ, ঠিক আছে? হোপফুলি প্যাসেজ 4টাও তোমাদের ভালো লাগবে। তো এবার এই প্যাসেজ 4-এ আমরা কি দেখতে পাচ্ছি, বাংলা প্যাসেজটাকে একটু পড়ে শুনি। এই প্যাসেজটা হচ্ছে, রবিবার মানেই আমাদের পরিবারের একসাথে বসে খাওয়া। মা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, বাবা পত্রিকা পড়েন, আর আমি আর আমার বোন গান শুনি। দুপুরে টেবিলে ভাত, ডাল, ভাজি আর মাছ বা সবজি, যেন এক উৎসব। খাওয়ার সময় নানা স্বপ্ন হয়, পুরনো স্মৃতির কথা ওঠে, আমরা হেসে উঠি, কখনো ভাবনাও চেপে বসে। এই কিছু ঘন্টার ভেতরেই যেন সম্পর্কগুলো আরও গভীর হয়ে ওঠে। আর একবার পড়ে দিচ্ছি, রবিবার মানেই আমাদের পরিবারের একসঙ্গে বসে খাওয়া। মা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, বাবা পত্রিকা পড়েন, আমি আর বোন গান শুনি। দুপুরের টেবিলে ভাত, ডাল, সবজি মানে ভাজাভাজি আর মাছ, যেন এক উৎসব। খাবার সময় নানা গল্প হয়, পুরনো স্মৃতির কথা ওঠে, আমরা হেসে উঠি, কখনো ভাবনা চেপে বসে। এই কিছু ঘন্টার ভেতরেই যেন সম্পর্কগুলো আরও গভীর হয়ে ওঠে। খুব সুন্দর একটা ডিপ ট্রান্সলেশন। যেরকমটা আমি তোমাদের বলেছি যে আমাদের কিন্তু এই ধরনের ট্রান্সলেশনই সাধারণত করতে হয়, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক এই ট্রান্সলেশনটা। তো প্রথম লাইনটায় আমরা কি দেখতে পাচ্ছি, রবিবার মানেই আমাদের পরিবারের একসাথে বসে খাওয়া। রবিবার মানেই আমাদের পরিবারের একসাথে বসে খাওয়া। তো রবিবার মানেই মানে সানডে মিনস, তো সানডে মিনস ইটিং টুগেদার অ্যাজ আ ফ্যামিলি। সানডে মিনস ইটিং টুগেদার অ্যাজ আ ফ্যামিলি, একদম সানডে মিনস ইটিং টুগেদার অ্যাজ আ ফ্যামিলি। মা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। তো মা সকাল থেকেটা কিভাবে লিখবো? মাদার ইজ বিজি ইন দ্য কিচেন সিন্স মর্নিং। তো আমরা এই দুটো পার্টকে যদি কানেক্ট করি, তো মাদার ইজ বিজি সিন্স মর্নিং। তো মা সকাল থেকে ব্যস্ত, এটা তো পেয়ে গেলাম। এবারে কোথায় ব্যস্ত? রান্নাঘরে, ইন দ্য কিচেন, ঘরে, সেই জন্য ইন দ্য কিচেনে ব্যস্ত, একদম ইজি। মাদার ইজ বিজি ইন দ্য কিচেন, ঠিক আছে? চলে আসছি এর পরের পার্টটাতে, ভালো করে একটু দেখবে। দেখো এর পরের লাইনটা হচ্ছে, বাবা পত্রিকা পড়েন। ফাদার রিডস দ্য নিউজ পেপার। এটা একদম বেসিক ইংরেজি, যে বাবা হচ্ছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ফাদার রিডস দ্য নিউজ পেপার, বাবা পত্রিকা পড়েন, ঠিক আছে? এরপরে কি বলা হচ্ছে, আমি আর বোন গান শুনি। আমি আর বোন গান শুনি। মাই সিস্টার অ্যান্ড আই লিসেন টু মিউজিক। আচ্ছা, এবার তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার লিসেন টু দ্য মিউজিক কেন হলো না স্যার, এটা লিসেন টু মিউজিক কেন হলো স্যার? তো সেইটা একটু তোমাদেরকে বলি। আমি আর বোন কোনো স্পেসিফিক গান শুনছি কি? তা তো নয়। তাহলে আমি আর বোন গান শুনিতে লিসেন টু মিউজিক করতে পারি। এবার তাহলে আর একটা প্রশ্নও আসে, দা হলে কি কিছু ভুল হতো? তো দা হলেও ভুল হতো না, ঠিক আছে? এর পরের লাইনটা একটু দেখে নেব। দুপুরের টেবিলে ভাত, ডাল, ভাজাভাজি আর মাছ, যেন এক উৎসব। তো লাঞ্চ কি থাকছে? লাঞ্চ ইজ রাইস। ডালকে আমরা সাধারণত তুমি ডালও লিখতে পারো, ওকে, ডালও লিখতে পারো। এখানে আমি একটু ভদ্র ভাষা দিয়ে দিয়েছি, লেন্টিলস, লেন্টিলস দিতে পারো। ফ্রাইজ, যেটা ভাজাভাজি, আর ফিশ, লাইক আ ফেস্টিভ্যাল, ওকে।
খাওয়ার সময় নানা গল্প হয়, মেনি স্টোরিজ আর শেয়ার্ড ডিউরিং দিস মিল। ডিউরিং মানে চলাকালীন, ঠিক আছে, ডিউরিং এর অর্থ হচ্ছে চলাকালীন। তো এই খাবার সময় নানা গল্প হয়, খাবার চলাকালীন, ডিউরিং দিস মিল এটা হয়ে থাকে। তো মেনি স্টোরিজ আর শেয়ার্ড ডিউরিং দিস মিল। এরপরে কি, পুরনো স্মৃতির কথা ওঠে, পুরনো স্মৃতির কথা ওঠে। তো ওল্ড মেমোরিজ আর রিকল্ড, ঠিক আছে, ওল্ড মেমোরিজ আর রিকল্ড, এইটাকে যদি আমরা করতাম ভালো করে দেখবে, আর বিং রিকল্ড, তাতেও কিন্তু ভুল হতো না, সেন্সটা সেমই থাকতো। পুরনো স্মৃতির কথা ওঠে, কারণ তারা পুরনো স্মৃতিটাকে মনে করছে, তাই নয় কি? তো সেখানে যখন পুরনো স্মৃতিটাকে মনে করাই হচ্ছে, তাহলে ওল্ড মেমোরিজকে আমরা রিকল করতেই পারি, ঠিক আছে। আচ্ছা, রিকল ওয়ার্ডটা সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে রিকল। রিকল মানে হচ্ছে রিমেম্বারিং ওল্ড মেমোরিজ, ঠিক আছে, রিকল মানে হচ্ছে রিমেম্বারিং ওল্ড মেমোরিজ, এইটাই হচ্ছে বেসিক রিকলের, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা হেসে উঠি, কখনো ভাবনাও চেপে বসে। তো উই লাভ, সামটাইমস সাইলেন্স টেক ওভার ইন থট। আমরা হেসে উঠি, উই লাভ, আর এখানে কিন্তু লাভস হচ্ছে না, কারণ আমরা, এই যে কথাটা, এটা প্লুরাল। তো আমরা হেসে উঠি, সামটাইমস সাইলেন্স টেকস ওভার ইন টু নাইট, তো মাঝে মধ্যে ভাবনাও চেপে বসে। অর্থাৎ আমরা যখন কোনো পুরনো কথা কারোর সঙ্গে শেয়ার করি, দেখবে অনেকটা হাসতে হাসতে কখনো চুপ করে যায়, সেটার কথা এখানে বলা আছে। এই কিছু ঘন্টার ভেতরেই যেন সম্পর্কগুলো আরো গভীর হয়ে ওঠে। এই কিছু ঘন্টার ভেতরেই, এইটাকে কিভাবে করব? কিছু ঘন্টার ভেতরে মানে কিছু ঘন্টার মধ্যে। তো ইন দোজ ফিউ আওয়ার্স, ইন দোজ ফিউ আওয়ার্স দ্য বন্ড ফিলস ডিপার, ইন দোজ ফিউ আওয়ার্স দ্য বন্ডস ফিল ডিপার। কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে যে বন্ডটা আছে সেটা অনেকটা গভীর হয়ে ওঠে। আচ্ছা, এইটাকে, এই ডিপার ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারছি, ডিপ, ডিপার আর ডিপেস্ট। ওকে, এরকম একটা ডিপ, ডিপার, ডিপেস্ট, তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা যখনই কোনো ট্রান্সলেশন পাবো, মন দিয়ে শুনবো, যখনই কোনো ট্রান্সলেশন পাবো, ট্রান্সলেশনটাকে তাহলে আমরা আবার কি করব? প্রথম কাজ হচ্ছে 4 থেকে 5 বার পড়া, তারপরে লাইন বাই লাইন সেটাকে ধরা, তারপরের কাজ হচ্ছে ভোকাবুলারিটাকে ডিসাইড করা, তারপরে এটাকে লেখা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলোকে করতে পারি। এবারে ভোক্যাব সেকশনটাকে এখানে আমি কিছু ছোটোখাটো জিনিস রেখেছি, ভাত, ডাল, কারণ ডাল ইংরেজিটা অনেকের সমস্যা হতে পারতো, আর সম্পর্ক ইজ রিলেশনশিপ, আর বাকিটা রবিবার পত্রিকা ইজ নিউজ পেপার। তো তাহলে আমরা আজকের ক্লাসে 4টে খুব ইম্পর্টেন্ট ট্রান্সলেশন দেখলাম, জনরাগুলোকে আমরা দেখে নিলাম যে কখন কোন ধরনের ট্রান্সলেশনে আমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে, এবং কোন ধরনের ট্রান্সলেশনে সমস্যা হতে পারে না। তো এখানে শান্ত মুহূর্ত ধরো এখানে রয়েছে, দ্বিতীয় ট্রান্সলেশনে দেখো, এটা দ্বিতীয় ট্রান্সলেশন ছিল তোমাদের জন্যে। থার্ড ট্রান্সলেশনটা ছিল এইরকমই, যে কিছু কিছু স্মৃতি থেকে যায় মনের গভীরে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফোর্থ ট্রান্সলেশন, যেটা আমরা আমাদের সামনে দেখতে পেলাম। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটিভাবে ট্রান্সলেশনের ক্লাস, দ্যাট ওয়াজ ক্লাস 31। ওকে, তো তোমাদের ক্লাসটা আশা করি ভালো লেগেছে। এরপরে আমরা দেখা করছি আমাদের আগামী ক্লাসে। তো যতক্ষণ আগামী ক্লাসে দেখা করছি, ততক্ষণ অবধি একটা কাজ প্লিজ তোমরা করবে, ট্রান্সলেশনটাকে একটু খাতায় লিখবে, যেটা কিনা তোমার নোটসে রয়েছে। এটা আমার তরফ থেকে একটা টিপস। ট্রান্সলেশনটাকে খাতায় লেখার পর চেষ্টা করবে নিজের মতো করে, প্রথমে ভোকাবুলারিটা দেখে নিলে, ভোকাবুলারিটা দেখে নেওয়ার পর নিজের মতো করে না ট্রান্সলেশনটাকে একটু প্র্যাকটিস করতে। যদি ওটা করতে পারো, বিশ্বাস রাখতে পারো আমার কথার, ট্রান্সলেশনটা কিন্তু খুব ভালো দিকে যেতে চলেছে, ঠিক আছে, এটা একদম রিয়েলিটি। ওকে, সো দ্যাট ওয়াজ মাই পার্ট অফ দিস ক্লাস। দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে।